জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম জানিয়ে দেব, আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টাকারীদের হাত ভেঙে দেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানিয়ে দেব, দুর্গাপূজায় ভারতে যাবে ৩,০০০ টন ইলিশ। জানিয়ে দেব, ওয়ারিতে ২ ভাইকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দেব, বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় হিজবুল্লাহর কমান্ডার সহ নিহত ১৪। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টাকারীদের হাত ভেঙে দেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করা হলে হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পার্বত্য ২ জেলায় সংঘাত, সহিংসতা ও প্রাণহানির ঘটনার পর শনিবার রাঙামাটিতে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি হতে দেওয়া যাবে না। যারা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করবে তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না, তাদের হাত ভেঙে দেওয়া হবে। রাঙামাটি ও খাগড়াছড়িতে সংঘাত, সহিংসতা ও প্রাণহানির ঘটনায় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে এবং এর সুষ্ঠু তদন্ত করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাহির থেকে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের কোথাও যেন ছন্দপতন ঘটছে। এর পেছনের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হবে। রাঙামাটি জেলার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার দুপুর ১২টায় রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হলে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণমান্য ব্যক্তিবর্গের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পুলিশ প্রধান মইনুল ইসলাম, সেনাবাহিনী চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। স্থানীয়দের মধ্যে বিএনপি, জনসংহতি সমিতি, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পরিবহন মালিক, শ্রমিক, সুশীল সমাজের প্রতিনিধিরা নিজ নিজ বক্তব্য ও পরামর্শ তুলে ধরেন। দুর্গাপূজায় ভারতে যাবে ৩,০০০ টন ইলিশ। দুর্গাপূজা উপলক্ষে এবার ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। ওই আদেশে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। দুর্গাপূজা ঘিরে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করতে চেয়ে গত ১১ সেপ্টেম্বর চিঠি দেয় ভারত। ভারতীয় ব্যবসায়ীদের চিঠিতে বলা হয়, ১৯৯৬ সালের পর থেকে প্রতি বছর গড়ে ৫ টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছিল। তবে ২০১২ সালের পর থেকে রপ্তানি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গিয়েছিল। আবার গত ৫ বছর ধরে কেবল দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশেষ বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাচ্ছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ থেকে ইলিশ আমদানির সুযোগ চেয়েছিলেন ভারতের ব্যবসায়ীরা। গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের এক বক্তব্য ঘিরে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছিল। গত ১১ আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফরিদা আক্তার বলেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। তিনি বলেছিলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সেই উদ্যোগ নেওয়া হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে, সেটা হতে পারে না। স্বল্প আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দিয়েছিলেন
উপদেষ্টা। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পাচারের সময় ইলিশ জব্দের বেশ কিছু খবর সংবাদ মাধ্যমে এসেছে। রাজধানীর ওয়ারীতে দুই ভাইকে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন আকবর হোসেন ও তার ছেলে আসিফ সুলতান সিফাত এবং আজহারুল ইসলাম খান রিয়ান। শুক্রবার ঢাকার সাভার মডেল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেউদ্দিন। ফ্ল্যাট নিয়ে বিরোধের জেরে গত 14 আগস্ট ওয়ারীর হাটখোলা এলাকায় দুই ভাই আলামিন ভূঁইয়া ও নুরুল আমিন ভূঁইয়াকে হত্যার ঘটনা ঘটে। ডিসি সালেউদ্দিন বলেন, এই ঘটনায় 15 আগস্ট ওয়ারী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার প্রেক্ষিতে ঘটনা ও আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্ত করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নির্ণয় করে সাভার মডেল থানা এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটখোলা রোডে নির্মাণাধীন একটি ভবন থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, বৈদ্যুতিক শক স্ট্যান্ড, চাকু ও একটি স্টিলের ব্যাটন জব্দ করা হয় বলে জানান তিনি। গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সালেউদ্দিন বলেন, 2014 সালে ভিকটিম আলামিন ভূঁইয়া হাটখোলা রোডের ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে একটি ফ্ল্যাট ক্রয়ের চুক্তি করেন। জমির মালিক অ্যাডভোকেট আকবরের সঙ্গে একই বছর রিয়েল এস্টেট কোম্পানির মালিক রিমনের ভবন তৈরির একটি চুক্তি হয়, কিন্তু রিমন সেই জমিতে ভবন তৈরি করেননি। তিনি বলেন, পরবর্তী 10 বছরেও সেখানে ভবন নির্মাণ না করায় জমির মালিক আকবর নিজের অর্থায়নে একটি ভবন 2 তলা পর্যন্ত নির্মাণ করেন। ঘটনার দিন ভিকটিম আলামিন ছোট ভাই নুরুল আমিনকে সঙ্গে নিয়ে নির্মাণাধীন ভবনে গিয়ে জমির মালিক আকবরের কাছে বলেন, ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে আমার চুক্তি আছে, আমাকে ফ্ল্যাট বুঝিয়ে দেন। সেই সময় জমির মালিকের সঙ্গে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ঝগড়ার এক পর্যায়ে গ্রেফতার সিফাতের নেতৃত্বে ভিকটিমদের এলোপাথারি মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার ও কয়েকজন জ্যেষ্ঠ সদস্য সহ অন্তত 14 জন নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী ও লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবারের এই ড্রোন হামলায় হিজবুল্লাহর অভিজাত এক ইউনিটের কমান্ডার ইব্রাহিম আকিল অন্য কয়েকজন জ্যেষ্ঠ সদস্য সহ নিহত হয়েছে। শনিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ আকিলের মৃত্যুর কথা নিশ্চিত করে তাকে তাদের অন্যতম শীর্ষ নেতা বলে অভিহিত করেছে। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আর কিছুই জানা যায়নি। পরে দ্বিতীয় আরেক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, আকিল বৈরুতের দাহি এলাকায় ইসরায়েলিদের প্রতারণাপূর্ণ হত্যার শিকার হয়েছেন। তারা আরও জানায়, গাজা যুদ্ধ চলাকালে 2024 সালের প্রথম দিক পর্যন্ত রাদওয়ান স্পেশাল ফোর্সেসের সামরিক অভিযান তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কমান্ডার আহমেদ ওয়াহবিও এই হামলায় নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় অন্তত 14 জন নিহত হয়েছে, আর মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকারী দলগুলো রাতভর তাদের কাজ চালিয়ে যাচ্ছিল। তবে এই নিহতদের মধ্যে আকিল বা অন্য কোনো হিজবুল্লাহ কমান্ডার আছেন কিনা মন্ত্রণালয়টি তা জানায়নি। এর আগে মন্ত্রণালয়টি জানিয়েছিল, এই হামলায় অন্তত 66 জন নিহত হয়েছে। আহতদের মধ্যে 9 জনের অবস্থা সংকটজনক। লেবাননের দ্বিতীয় আরেক নিরাপত্তা কর্মকর্তা জানান, একটি ভবনের গ্যারেজ খোলার সঙ্গে সঙ্গেই সেখানে ড্রোন থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হলে হিজবুল্লাহর অন্তত 6 কমান্ডার নিহত হন। বিস্ফোরণে ভবনটির নিচের অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। সেখানে আকিল অন্য কমান্ডারদের সঙ্গে কথা বলছিলেন। বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, এ হামলায় তাদের আরও বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন, তবে তারা কমান্ডার না পদাতিক সেনা তা প্রকাশ করেনি। ঘটনার সময় তীব্র একটি শীষের মতো শব্দ পরপর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্ট সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন,
উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদের নতুন পর্বের পদক্ষেপের ক্রম অব্যাহত থাকবে। গত সপ্তাহে গ্যালেন্ট জানিয়েছিলেন, ইসরায়েল উত্তরাঞ্চলীয় সীমান্তে যুদ্ধের এক নতুন পর্ব শুরু করেছে। গত বছরের অক্টোবরে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। তারপর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টে হামলা চলার মধ্যে ওই অঞ্চল থেকে দুই দেশের হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। 18 বছর আগে হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়ানো ইসরায়েল জানিয়েছে, তাদের নাগরিকরা যেন উত্তর ইসরায়েলে নিরাপদে ফিরতে পারে তা নিশ্চিত করতে প্রয়োজনের তারা শক্তি প্রয়োগ করবে। ইসরায়েলের সামরিক বাহিনী আকিলকে হিজবুল্লাহর রাদওয়ান স্পেশাল ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বলে বর্ণনা করেছে। আকিলকে আরও 10 জন জ্যেষ্ঠ কমান্ডার সহ হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তারা। আকিল হিজবুল্লাহর শীর্ষ সামরিক কাউন্সিলের সঙ্গে বসে বৈঠক করছিলেন বলে লেবাননের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন। পরপর 2 দিন হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা পেজার ও ওয়াকিটকিতে ঘটা বিস্ফোরণে অন্তত 37 জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়। এরপর এই ড্রোন হামলা হিজবুল্লাহর জন্য আরও একটি ধাক্কা। পেজার ও ওয়াকিটকি হামলাগুলোর পেছনেও ইসরায়েল আছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়, কিন্তু এইসব হামলার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা ইসরায়েল স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি।